আমি এক্সিকিউটিভ সুব্রত ঘোষ, অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশনের তরফ থেকে আমি আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আজকে অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের পডকাস্টের এপিসোড 3 নিয়ে আমি আপনাদের সবার সঙ্গে চলে এসেছি, আপনাদের পেশ করছি। এবং আমাদের সঙ্গে আছেন অ্যাক্টিভিজমের 19তম এক্সিকিউটিভ মিস সমতা বল। ধন্যবাদ। নমস্কার, আমি হাওয়াদা পল্লব। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের একজন ছাত্রী। তাছাড়া বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিভিজম ফাউন্ডেশন ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাকশন সেকশনে যুক্ত এবং এর একটি ইউনিক অ্যাক্টিভিজম সোশ্যাল সায়েন্স ক্লাবের এক্সিকিউটিভ হিসেবে আপনাদের সামনে উপস্থিত। অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত হওয়ার আগে সমতার জীবনে বেশ কয়েকটি ঘটনা ঘটে যেগুলি তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। তো সমতা, আমি চাইব যে যতটুকু তোমার পক্ষে সম্ভব তুমি সেই ঘটনাগুলো যদি একটু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে, মানে দর্শকদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই। আমি এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর বা তার আগের যে অভিজ্ঞতাগুলো সেগুলোই শেয়ার করতে চাই। যেমন এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর এটা বুঝেছি যে এই সংগঠনটি বাকি সংগঠনের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন এটি আমি বুঝতে পেরেছি যে এটি হলো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে আপনার প্রথাগত সমাজ বিজ্ঞান চর্চা, সেটি বাইরে গিয়ে সমাজ বিজ্ঞানের গবেষণাকে সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে বোঝার এবং বুঝে যাবে সমাধান করা। তো এখানেই এটা ব্যতিক্রম হয়ে ওঠে। আরও যেই গুরুত্বপূর্ণ কারণে আমি এটির সাথে যুক্ত হতে পেরেছি যে আমার জীবনে যে ঘটনার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে আমি এই পর্যন্ত পৌঁছেছি সেগুলি কেন এই কামড়ের সঙ্গীর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা আমাকে আমার সেই অবস্থা থেকে মুক্তি দিতে আরও সহায়তা করছে। তো সেই ছোট থেকে যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমি এই পর্যন্ত পৌঁছেছি সেই সম্পর্কে দুটার কথা আমি এখানে শেয়ার করতেছি। যেমন ক্লাস 8 পর্যন্ত আমার বেড়ে ওঠা বা আমার জীবনটা আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিক ছিল। স্কুলে যাওয়া, ক্লাস করা, বন্ধু বান্ধবীদের সাথে কথা বলা, খেলা সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু তখনই বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজনের কিছু খারাপ কথা, তারপর টিটকিরি, রিজেকশন বা বাজে ব্যবহারগুলো আমাকে প্রভাবিত করতো বা শুনতে হতো, কিন্তু অতটাও বেশি তখন গায়ে লাগাতাম না। এসব পড়াশোনা বা কাজ করা বা বাকি জিনিসের মধ্যে ব্যর্থতা অত বেশি বুঝতে দিতাম না যে এসব হচ্ছে বা কিছু হচ্ছে। কিন্তু সমস্যা হলো যখন 9 উঠলাম, লকডাউন শুরু হলো, তখন ঘরবন্দি অবস্থায় একাকিত্ব আমাকে এতটা পরিমাণে গ্রাস করলো যে ওই যে আগের লোকজনের কথা বা বন্ধু বান্ধবীদের কথাগুলো শুনেছি সেগুলোই যেন চরম সত্য বা সেইগুলোই যেন যা বলেছে সেগুলোই আমার জীবনে একদম বাস্তব, সেগুলোই মেনে নিতে হবে, এরকম একটা ধারণা ধীরে ধীরে বাড়তে লাগলো। তখন আস্তে আস্তে ওই পর্যায়ের দিকে দেখি না মা বাবা বুঝতে পারতো যে কিছু একটা মানে অন্য একটা জগতে চলে যাচ্ছে বা নিজের মধ্যে নেই, সাধারণ মানুষ যে আচরণ করে সেরকম করছে না, সবকিছুই হচ্ছে বা সবাই বুঝতে পারছে, কিন্তু তা থেকে কেউ বেরোতে পারছে না। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো গম্ভীর হচ্ছে। তো এরকম ভাবে চলতে চলতে আমি ট্রেনে উঠি, তখন মাধ্যমিক চলে আসে। পড়াশোনাটা করতাম পুরো যেন রোবটের মতো করতে হয়, করছি, কিন্তু আলাদা যে কোনো বাহ্যিক জগৎ আছে, সমাজ আছে, নৈতিকতা আছে বা কথা বলা, কারোর সাথে মেশা, সেসব হারিয়ে গেছে। ওই যে ঘুরে যদি কিছু কথা সেইগুলোই সবসময় ভাবছি আর পড়াশোনাটা করতে হয় বলে করছি, পরীক্ষা দিতে হয় বলে দিচ্ছি। তো এরকমভাবে মাধ্যমিকটা দিই। যতটা ভেবেছিলাম যে বা মানে রেজাল্ট ঠিকঠাক হবে বা বাবা মা যতটা আশা করেছিল তার হয়নি ততটা, মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু এইরকম অবস্থায় আমি ওই স্কুল মাধ্যমিকটা পাশ করি মোটামুটি রেজাল্টের সাথে। তখন পাশ করার পর আমি আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা অন্য স্কুলে গিয়ে ভর্তি করি। সেখানে যখন যাই, মানে স্কুল মাধ্যমিক পরীক্ষার পরে শরীর এতটাই ভেঙে পড়েছে বা মানে ওই যে ওই কথাগুলো ভাবতে ভাবতে ওই খাওয়া দাওয়া ঠিকঠাক করতাম না, শরীরটা যেন একেবারে কঙ্কালসার হয়ে গেছে। যে কেউ দেখলে বা তার আমার সাথে যদি কথা বলতো ভয় পেয়ে যেত যে এ কি সত্যি একটা মানুষের পর্যায়ে রয়েছে বা অন্য কিছু। তো এরকমভাবে আমি ওই অন্য একটি স্কুলে বাড়িতে কিছুটা দূরে সেখানে ভর্তি হয় চাকরি লেনে নেয়। সেখানে পড়াশোনা করতাম, বড়িও করতাম বা বাকি যাবতীয় জিনিস করতাম, কিন্তু
তখন সবাই বুঝতো, তখন কেউ অতটা মিলে জানাতো না, ম্যাডামরা বাড়িয়ে সবাই বোঝানোর চেষ্টা করতো যে যেটা আমি করছি বা যেটা হচ্ছে সেটা ঠিক না, কিন্তু আমি বুঝতাম না। কিন্তু বুঝতাম না, তাও কিন্তু ইচ্ছা চাইতাম যে আমি কি করতে চাই কি বা কিছু, কিন্তু আমি পারছি না। ওর মধ্যে এতটা আমি ঢুকে গিয়েছি বা মানসিকভাবে এতটাই বিদ্ধ যে আমিও চাইলেও ওই সিচুয়েশনটা থেকে আর বেরোতে পারছি না। তো পরিস্থিতি এতটাই হাত প্রথমে ম্যাডামরা, আমার তখন ওই স্কুলে বড় সংকট হয়েছিল আমার ম্যাডামরা। তখন ম্যাডামরা আমাকে বারবার বোঝাতো বা বলতো যে ঠিক হ ঠিক হ, কিন্তু যখন আরো খারাপ হয়ে যায়, যে আমার বাজা বাড়া প্রশ্ন তোর মানে এমনই পরীক্ষা খারাপ হয়ে গেছে যে বাঁচবো কি মরবো এটাই আর ঠিক ছিল না। তখন ম্যাডামরা মানে ভাগে যে আমার মানে প্রথমে তো আমার সাথে কথা বলতো, তখন আমার বাবা মাকে ডাকে, বাবা মাকে ডেকে মানে সবাই মিলে একটা আলোচনা হয়। তখন আমাকে বারবার বোঝানো হয় যে কি বা আমি যেগুলো করছি ঠিক না, ভুল করছি, এ দিয়ে কোনো আমি জীবনে এগোতে পারবো না, এরকম নানান বোঝানোর পর আমি বুঝতে পারি হ্যাঁ এবার দরকার ঠিক হওয়া। কিন্তু যখন বুঝতে পারি আমি তখন চাইছি যে হ্যাঁ আমার ঠিক হওয়া দরকার, কিন্তু আমি আর পারছি না। মানে ওইগুলো মাথার মধ্যে এতটাই গেঁথে গেছে যে আমি আর চাইলেও বেরোতে পারছি না। হ্যাঁ, আমি বুঝছি যে কারোর একটা মানে সহায়তা দরকার, কিন্তু তাও আমি পারছি না। তখন ম্যাডামরা সবাই বুঝতে পারলেন যে ওকে ইমিডিয়েট কোনো চেকআপের মধ্যে বা কোনো কিছুর মধ্যে রাখা দরকার। তো ফার্স্ট পর্যায়ে আমার কাউন্সিলিং হলো। সেখানে থেকে যতক্ষণ ম্যামের আমি যেতাম বা কাউন্সিলিং করাতাম ঠিক ছিল। ২-৩ দিন তার ছিল। কিন্তু আবার সেইরকম সিচুয়েশন যে প্রথম আলো বন্ধ করে দিচ্ছি, একা নিজের মতো থাকছি। আ কোনো কিছু না, খাওয়া-দাওয়া করছি না। না করতে, করতে পুরো যেন একদম রোবট, জড়সড় একটা বস্তু এরকম। মানুষের আর কোনো মানসিক যে অনুভূতি বা কিছু সেরকম আর কিছু নেই। তো এরকম অবস্থায় পড়াশোনাটা করছিলাম কিন্তু ঠিকঠাক হচ্ছিল না। তো মনে হচ্ছে হয়তো যেন কোনো কিছু মনে থাকছে না বা কিছু হচ্ছে না। তখন আমি 11টা পাস করার পর যখন উচ্চ মাধ্যমিকটা আসে, তখন আমার মনে হচ্ছিল যে আমি উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে দিতে পারব না। মাধ্যমিকটা যেরকম এইচএসসিটা করতে পারিনি, উচ্চ মাধ্যমিকও করতে পারিনি। আমার ইচ্ছা হলো কি আমি পরীক্ষা দেব। এটা তখন মাথায় গেঁথে গেল পরীক্ষা দেব না, আমি ড্রপ করবো, সামনের বছর পরীক্ষা দেব। তখন ম্যাডামরা বোঝালেন যে তুমি যাই রেজাল্ট করো, যাই হোক না কেন পরীক্ষা দাও, আ পরীক্ষা দাও, যা হবে হবে। তো পরীক্ষা দেওয়ার জন্য রেডি হলাম। পরীক্ষার তখন ৬ মাসের মতো বাকি। আ পড়ছি যাই হোক, কিন্তু ওই ৬ মাসের মধ্যে আর চলার ক্ষমতা নেই। এতটাই আমি ক্লান্ত বা এতটাই ভেঙে পড়েছি, আর চলার ক্ষমতা নেই যে উঠে দাঁড়াবো বা কিছু পড়বো বা কোথাও তখন জরুরি অবস্থায় আমার বাবা-মাকে ডাকা হলো স্কুলে আবার। বাবা-মা গেলেন, তখন বারবার বলা হলো যে এখানে কোনো একটা হসপিটালে বা কোথাও একটা ভর্তি করে নিয়মিত চেকআপের ব্যবস্থা করা। তখন বাবা-মা ঠিক করে যে এনারেকে ভর্তি করবে। তো সেখানে গেলাম, যাওয়ার পরে সেখানে আমার চেহারা বা যে আমার অবস্থা দেখে সঙ্গে, সঙ্গে আমাকে অ্যাডমিট করে দিল। নেওয়ার পরে সেখানে নিয়মিত কাউন্সেলিং আর ডাক্তারদের মানে কোনো প্রচেষ্টার কোনো খামতি ছিল না আমাকে দেখে। সব রকম প্রচেষ্টার দ্বারা আমাকে ঠিক করার চেষ্টা করছিল। তো আমি সেটা যেন অনেকটাই কাজে এসেছিল। ৩-৪ মাসের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছিলাম। বুঝতে পেরেছিলাম বিষয়টা। তারপরে ঠিকমত চেষ্টা করছিলাম। তো আবার এই যেগুলো চলে আসলো। তো সেই অবস্থায় আমি পরীক্ষাটা দিয়ে যথেষ্ট হটাহটির সাথে। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষাটা ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু যথেষ্ট ভালো হয়। রেজাল্ট বেরোয় এবং যথেষ্ট ভালো রেজাল্টের সাথে অ খুব ভালো মার্কসের সাথে আমি উচ্চ মাধ্যমিকটা দিই। তো তখন এই পর্যন্তই আমার মানে উচ্চ মাধ্যমিকটা আমি পাস করি বা তখন একটা ধীরে, ধীরে ঠিক হওয়ার মতো পরিস্থিতি আসে। তারপরে ঠিক হই। তারপরে তো উচ্চতর শিক্ষার জন্য তখন এবার তো স্কুল লাইফটা শেষ হলো, উচ্চ মাধ্যমিকটা দেওয়া হলো। তখন আর এবার উচ্চতর শিক্ষার জন্য বড় কোনো জায়গায় যেতে হবে বা কিছু করতে হবে। কলেজের জন্য ফর্ম ফিল আপ, কোনো ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ সবকিছু চলছে। কিন্তু আমি ওই যে ওই পর্যন্ত ওই যে ঘর, মা, বাবা, স্কুল ব্যাস ওইটুকুনি। আম মা কেন্দ্রিক জগৎ ছিল যে এইটাই জগৎ, বা তখন তো আর কিছু চেনা হয়নি যে বাইরের জগৎটা কেমন, কিভাবে মিশতে হয়। তো আমি রাজি ছিলাম না কলেজে ভর্তি হবো না। বড় কলেজে ভর্তি হব না। হলেও বাড়ির পাশে বলতে ওদের একটা ভর্তি হবো যেখানে গিয়ে মা-বাবারা দেখতে আসতে যেতে পারে। কিন্তু এরকম করে তখনই আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে মাকে নিয়ে আসতাম। "না, না পারিসনি।"
করবো না, যে আমি পারবো না মানিয়ে নিতে, আমি থাকতে পারবো না, পড়াশোনা ঠিকঠাক করে করতে পারছি না, মানে এমনিতে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তিও না, মানে কারোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি না, সব কিছু মানে নতুন নতুন লাগছে বা ধরা যাওয়ার বাইরে। আমি ভাবছি যে পারাও না, ইউনিভার্সিটি আসা বন্ধ করে দিলাম, মনে হলো যে না আমি পারবো না, আমি টিকতে পারবো না, আর পড়াশোনাও সেরকমভাবে আর করতে পারছি না। ওই শরীর খারাপ অবস্থায় যতটা মনোবলের সাথে পড়াশোনা করেছিলাম, যখন স্কুল থেকে যখন আমি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চলে আসলাম, প্লেসটা চেঞ্জ হওয়ার কারণে আমি আর করতে পারছিলাম না, কারণ এরকম পরিস্থিতি মানে এরকম জায়গায় আগে কখনো আসো বা এরকম বড় জগতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি থাকে, তখন কলেজে যাওয়া আবার বন্ধ করে দিলাম। তো মা বাবা বুঝতে পারছিল যে ঠিক হয়েছে, অনেক ইমপ্রুভ করেছি, পুরো মানে স্বাভাবিক একটা অবস্থায় চলে আসা শুরু হয়েছিল। তখনও তখন আমার মা বাবা বুঝতে পারলো না যে পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। ডাক্তারের কাছে গেলাম, আবার এনআরএসি যাওয়া হলো, তখন ডাক্তার বললো যে এরকম ভাবে চলতে থাকলেও আবার আগের পরিস্থিতিতে চলে আসবে। তো ডাক্তার তখন পরামর্শ দিলেন যে সবার সাথে আরো মিশুক, কথা বলুক, যেখানে ভয় করে সেখানে গেলে আরো কথা বলে, মানে যেন ভর বন্ধ না থাকে, বারবার গিয়ে মেশে কথা বলে বা যেটা ভয় করছে সেটা কাটিয়ে যেন সেটা পড়তে পারে। আসলে মানুষ যখন কোনো যন্ত্রণাদায়ক সময়ের মধ্যে দিয়ে যায়, তখন মানুষের পক্ষে সেই সময়টাকে বোঝা বা তখন যন্ত্রণার কাঁপনগুলো খোঁজা সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। বরং একটা মানুষ যখন অনেকটা এগিয়ে গেছে তখন তার পক্ষে পেছনে ফিরে তাকিয়ে ভাষায় বিবরণ করাটা বোধহয় একটু সুবিধে হয়। তো তোমার এই যে তোমার যা কথাগুলোর থেকে আমি শুনলাম, আমি একটা জিনিস আমার মনে হলো যে অ্যাক্টিভিজমে আসার একটা প্রধান কারণই হচ্ছে অ্যাক্টিভিজমে তুমি এসে তুমি নিজের জীবনের এই যন্ত্রণাগুলোকে কোনো না কোনো রকমভাবে ওভারকাম করার একটা রাস্তা খুঁজেছো অ্যাক্টিভিজম। তো সেই ব্যাপারটা অ্যাক্টিভিজম কিভাবে তোমাকে সেই জিনিসটায় সাহায্য করতে পেরেছে সেইটা যদি একটু শেয়ার করো তাহলে ভালো। হ্যাঁ, এরকম ভাবে যখন আমি ইউনিভার্সিটিতে আছি বা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, ইউনিভার্সিটি আসছি বা আসছি না, মাঝে মাঝে যাচ্ছি, তখন একদিন ইউনিভার্সিটিতে যাই। তো হঠাৎ একদিন আমার পরিচয় হয় মাননীয় প্রবিষ্ঠা স্যারের সাথে। তখন বিভিন্ন পড়াশোনার অন্যান্য কথা সূত্রে তাদের সাথে আমার বিভিন্ন আলোচনা হচ্ছিল। তখন আমি নির্দ্বিধায় যেন স্যারকে এই কথাগুলো বলতে পেরেছিলাম বা স্যারও যেন আমার কথাগুলো মন দিয়ে শুনেছিল যে ইউনিভার্সিটি আসার পর কি সমস্যার সম্মুখীন হচ্ছি বা কেন আসছি না, পড়াশোনায় কেন পিছিয়ে পড়ছি, বা আগে কি কি হয়েছি, বা স্যার প্রচুর প্রত্যেকটা সময় দিয়ে আমার কথাগুলো শোনেন। উম, আমিও সব কথা বলতে পারি নির্দ্বিধায়, কোনো হেজিটেট বোধ করিনি যে বলবো কি বলবো না। শোনার পর স্যার নিজের মতো করে আমাকে বিভিন্ন পরামর্শ দেন বা বোঝান, স্যারও আমাকে বারবার বোঝান যে বিভিন্ন বিষয়। তখন স্যার আমাকে বলেন যে তখনই স্যার আমাকে বলেন যে অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের কথা আমাকে বলেন বা এর বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেগুলি বলেন। তো স্যার আমার কথা শুনে বুঝতে পারছিলেন যে কিছুটা কানেক্টেড আছে। তো স্যার আমাকে ভালোভাবেই বলেন যে কি হয় বা বিষয়টা কি। আমিও শোনার পর বেশ উৎসাহিত হই যে আমার সাথে অনেকটা মিল আছে বা আমার জীবনের ঘটনাগুলোর মতোই এর যে কর্মসূচি সেগুলো রয়েছে। তো আমি তখনই স্যারকে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য স্যারকে আমি স্যার বলে ঠিক আছে। তখন স্যার আমাকে লাইট মেম্বার হিসেবেও ১ম এ আমাকে নেন। তখন একটা সেমিনারের পর আমি স্যারের সাথে আবার আমার দেখা হয়, আমি কথাবার্তা হয়। তখন আমি স্যারকে বলি, "স্যার এই সেমিনারটা তো হলো, তো আমি বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকতে চাই।" এরকম ধরনের কোনো কাজ তখন আমি জানতাম না যে বিভিন্ন আলাদা কর্মসূচি হয়েছে। তখন স্যার আমাকে ওই অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের যে এক্সিকিউটিভ সদস্য হিসেবে আমাকে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ দেয়। যে আমি যাতে মানে আমার আগ্রহ দেখে স্যার আমাকে সুযোগটা দেয়। তো ১ম আমি তখন এখানে আসি। তখন এখানে এসেও এখানের স্যার ম্যাডাম বা অন্যান্য যারা দাদা-দিদি আছে সবাই আমার কথাগুলো শোনে, বোঝেন বা আমাকে বোঝান যে কি বা আমি ঠিক করছি না বা কিভাবে মিথ্যে হয়, কিভাবে নাই কোনো সব কথার হ্যাঁ বলতে নেই, যে পরিস্থিতি অনুযায়ী না বলতে শিখতে হয়, অনলাইন বিরুদ্ধে দাঁড়াতে হয়। মানে সবকিছু আমাকে শেখান বা বোঝান বা আমার বলে সব জায়গায় স্যারও শুনেছেন বা এখানে এসেও প্রত্যেকে আমার কথাগুলো শুনেছেন মূর্তি, বা কিভাবে আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো সেটা সবাই শুনেছে বা আমাকে সালিম খান দিয়েছে।
তারপর এখানে আসার পর এখানে যে বিভিন্ন গবেষণাধর্মী ফিল্ড ওয়ার্ক হয় সেখানে আমি প্রথম একটা কাজে স্কুলের একটা কাজে আমার করে সেখানে পার্টিসিপেট করি। তখন আমি যখন এই কাজগুলোর ফিল্ড ওয়ার্কে পার্টিসিপেট করি তখন বুঝতে পারছি যে আমার মতো প্রবলেমে হাজার জন রয়েছে। আমি যখন প্রবলেমে খিলাখিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আমি অনেক হাত পেয়েছিলাম, সহায়তা পেয়েছিলাম। কিন্তু আমি যখন এই ফিল্ড ওয়ার্কে নিজে গিয়েছি তখন দেখতে পেলাম যে এরকম সমস্যা অনেকে রয়েছে। তারা নিজেদের চেষ্টায় কেউ বেরোতে পারছে বা পারছে না, বা তাদের কেউ নেই পাশে দাঁড়ায়। আমরা বা আমি যখন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি এটা মানে আমার কাছে অনেক ব্যাপার। কিন্তু তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে জীবনের আসল মানে কি। হ্যাঁ, সবাই বোঝানোর পরে বুঝছিলাম সবকিছু ঠিক ছিল। কিন্তু যখন আমি নিজে গিয়ে সে পরিস্থিতির সম্মুখীন হলাম বা অ যারা এই এই এ বিষয়ে আরো আত্মহত্যা বা এ বিষয়ে ক্ষতিগ্রস্ত তাদের সম্মুখীন হলাম, তখন বুঝতে পারলাম যে কি বা কিভাবে পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে আসতে হয়। আমার এই প্রশ্নটাই সমতার কাছে থাকবে যে অ্যাক্টিভিজমে আসার পর থেকে তুই এই অ্যাপ্রোচটাকে নিজের জীবনে কিভাবে তুই মানে একরকমভাবে অ্যাপ্লাই করতে পেরেছি, এবং যে সমস্যাগুলো এটা তুই আজকে পেছন ফিরে তাকালে বুঝতে পারি যে সমস্যাগুলো তোকে একটা সময় খুব যন্ত্রণা দিয়েছে, অনেক রকম বিপদের মুখে তোকে ফেলে দিয়েছিল, সেই সমস্যাগুলোকে আজকে তো কেমন লাগছে, এই সমস্যাগুলোর সাথে তুই কিভাবে এখন সেগুলোকে অ্যাপ্রোচ করতে শিখছিস? হ্যাঁ, প্রবলেমগুলো তো আছেই বা প্রবলেমগুলো থাকবে। আগেও ছিল বা এখনো আছে। কিন্তু আগে যখন ছিল সেগুলোর সাথে আমি ডিল করতে পারতাম না। মানে প্রবলেম হচ্ছে বা কোনো ঘটনা হচ্ছে সেগুলো শুনে বা কেউ কোনো খারাপ কথা বলছে, সেগুলো আমি সেখান থেকে শুনে দৌড়ে আসতাম। পরে বাড়িতে এসে রিগ্রেট করতাম যে কেন বললাম না, কেন প্রতিবাদ করলাম না, কেন ঠিকটা বললাম না। বা যে খারাপ কথাগুলো ওকে শুনিয়েছে বা শুনতে হয়েছে সেগুলো শুনে নিজের ক্ষতি করলাম। কিন্তু তারপর যখন আমি ধীরে ধীরে ডাক্তারদের কাছে গেলাম বা কারো হার্নিতে সুস্থ হলাম, তারপরে অ্যাক্টিভ ফাউন্ডেশনে আসলাম, প্রত্যেকেই একটা বক্তব্য বা প্রত্যেকে আমাকে এটা বুঝিয়ে এলি যে আহ, নিজে দাঁড়াও বা নিজে ঠিক হও। আর যেখানে অন্যায় হচ্ছে বা যেখানে তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা বলা উচিত, এটা করা উচিত, সেটা বলে দাও যখন যেটা বলতে চাচ্ছি। আর যেখানে দেখতো ঠিক হচ্ছে না সেখানে মুখ বুজে হ্যাঁ বলার কোনো দরকার নেই। না এটাকে না বলতে শেখো। হ্যাঁ, আমি এখনো হয়তো ঠিকঠাক করে পারি না বা বলতে পারি না বা চেপে দেয় কিছু, কিন্তু আগের মতো আর নেই। যেখানে বলার দরকার বা যেখানে যে কথাটা বলতে হবে কিছুটা শিখেছি যে কিভাবে বলতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে ভয়কে জয় করে বা নিজের কথাগুলো বলে নিজের একটা যে আমি আছি, আমার নিজস্ব একটা সত্তা আছে, সেটাকে বলে কিভাবে এগিয়ে যেতে হবে, সেটা আমি বলতে বলতে গেলে এখানে এসেই শিখেছি। যে আসল কথা আমি যখন আগের পরিস্থিতিতে ছিলাম নিজস্ব যে সত্তাটা সেটা হারিয়ে ফেলেছিলাম। এখানে এসে আমি প্রত্যেকের থেকে, স্যারের থেকে বা ম্যাডামদের থেকে এটা বুঝেছি যে মানে প্রত্যেকে আমাকে এটা বুঝিয়ে দিতে নিজের সত্তাটা আগে ফিরিয়ে আনো। যদি তুমি নিজেকে চেনো বা নিজেকে বোঝো তখনই তুমি নিজের হয়ে প্রতিবাদ করতে পারবে। যেখানে মনে হচ্ছে যে তুমি বঞ্চিত হচ্ছ বা তোমাকে কোথাও হেয় করা হচ্ছে, তার বিরুদ্ধে তুমি প্রতিবাদ করে নিজের জায়গাটা দৃঢ় করতে পারবে। সেইটা আমি এখানে এসে শিখছি, নয়তো পসিবল হতো না বা আমি হয়তো আরো কজিয়ে দিতাম। যে আমার ওঠার কাণ্ডারি বা যতটুকুনি আমি এখনো আছি বা করছি সেটা এখানে এসেই হয়েছে বা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবো। এটাই আসে। আমরা যেটা সমিতার কাছ থেকে শুনলাম এবং যেটা পরে অ্যাক্টিভিজমেরও একটা অ্যাপ্রোচের জায়গা হয়ে উঠছে আস্তে আস্তে, সেটা হচ্ছে সোশ্যাল রিজেকশন বা সোশ্যাল বুলি, যে একটা ফর্ম অফ সামাজিক নিষ্ঠুরতা যেটা কম বেশি আমাদের অনেককেই আঘাত করেছে এবং খুব খারাপভাবে প্রভাবিত করছে। সেটার সাথে আমরা সমাজ হিসেবে সেটাকে কিভাবে দেখব এবং তার মোকাবিলা কিভাবে করব, এবং এই ক্ষেত্রে সমতার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি যে খুব ক্রুশিয়াল এই কারণেই যে আমরা বুঝতে পারছি যে এর এই আঘাতটার এক্সটেন্টটা কতটা হতে পারে। কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে যে আঘাতটার থেকে যদি একটা মানুষ চায় যে সে ওভারকাম করতে চায় এবং ওভারকাম করে নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি ভালোবাসা সেটা আবার ফিরিয়ে আনতে পারে, সেটাও
সমতার জীবনের এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি। তো আমার একটাই জানার থাকবে সমতার কাছে যে এই জায়গাটা যেখানে আমরা বুলিং বা সোশ্যাল রিজেকশনকে এখন যতটা আমরা স্বীকৃতি দিচ্ছি সমস্যা হিসেবে, সেই স্বীকৃতিটার অভাব ছিল একটা সময়। যে এই স্বীকৃতিটার থেকে আমরা কি সামাজিকভাবে অনেক বেশি সচেতন হয়ে উঠতে পারবো এবং এই বুলিং, রিজেকশন, নিষ্ঠুরতা, সামাজিক নিষ্ঠুরতাগুলোর থেকে আমরা নিজেদেরকে মানে আমরা নিজেদেরকেই প্রতিহত করতে পারবো? আমরা কি নিজেরা কন্ট্রোলের জায়গাটায় আসতে পারবো? আমার এইটুকুই জানার থাকবে। এই যে বুলিং, টর্চার বা মেন্টাল হ্যারাসমেন্ট যাই হোক না কেন, যেগুলোর যেই ঘটনাগুলো এখন প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সক্রিয় হয়ে উঠেছে, যার সাফারার আমি নিজে। তো সেই বিষয়টা বা সেরকম একটা ঘটনাকেই তুলে ধরে বা কারেন্ট ইস্যু করে আমাদের অ্যাক্টিভিজম একটা নতুন প্রজেক্ট শুরু করেছে। একটি স্কুল থেকে তার শুরু হয়েছে সেখানেও যারা এরকম ধরনের বিভিন্ন ঘটনার ভুক্তভোগী, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ঘটনাগুলো প্রতিনিয়ত সয়ে চলেছে বা তাদের বলার কেউ নেই, সেই রকম জায়গা থেকে তাদের তুলে আনা বা তাদের সমস্যাগুলো বোঝা, তাদেরকে গিয়ে সহায়তা দেওয়া, সেই রকম জায়গায় বা সেরকম কাজ আমরা শুরু করেছি একটি স্কুল থেকে। সেইখানে গিয়ে অ্যাক্টিভিজমের দৌড়াতে আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে এবং যারা ভুক্তভোগী তাদের পাশে আমার দাঁড়ানোর সুযোগ হয়েছে এবং তারা কিভাবে সেই পরিস্থিতির মুখোমুখি আছে বা নিজেরা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেইটা দেখে সত্যিই ভাবছি যে আমার 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 তো ছিল অনেকে যে আমাকে বের করে আনার জন্য বা আমাকে সেই সিচুয়েশনে মোটিভেট করার জন্য বা বোঝানোর জন্য, কিন্তু এদের পাশে কেউ নেই। সেখানে অ্যাক্টিভিজমের পক্ষ থেকে আমি গিয়েছি বা অন্যান্য ম্যাডামরা তারা গিয়ে সেই স্কুলটিতে যারা ছাত্রছাত্রী রয়েছে সেখানে তাদেরকে বারবার সেখানে বোঝানো বা তাদেরকে কিভাবে সে প্রবলেম থেকে বের করে আনা যায়, সেই কাজে আমি নিজেকে যখন যুক্ত করতে পেরেছি বা প্রবলেমগুলো শুনছি বা কোনো একটা ক্ষুদ্র হলেও কোনো একটা সলিউশন দিতে পারছি, তখন এর থেকে বড় প্রাপ্তি আমার যে সিচুয়েশন ছিল সেখান থেকে উঠে এসে সেই রকমই যারা আবার আমার মতো ভুক্তভোগী তাদেরকে একটা সলিউশন দেওয়া, তাদেরকে আবার বের করে আনা বা বের করে আনার প্রয়াসে নিজেকে যুক্ত করা। উম এইরকম কাজে আবার নিজেকে যুক্ত করতে পেরে সত্যি এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনি। এতক্ষণ আমরা সমতার সাথে কথা বলে এবং ওর জীবনে ঘটে যাওয়া কিছু যন্ত্রণাদায়ক মুহূর্তের সাথে আমরা নিজেরা যখন সেগুলোর ব্যাপারে জানতে পারলাম, আমাদেরকেও আমাদের চারিপাশে ঘটে যাওয়া এরকম বুলিং, টর্চার এবং মেন্টাল ট্রমার যে ঘটনাগুলি, সেগুলিকে আমাদের অ্যাকনলেজ করতেও আমরা কিন্তু বাধ্য হলাম কোনো না কোনোভাবে। এবং এই কনটেক্সটে অ্যাক্টিভিজম ফাউন্ডেশন যে একটি স্কুলের বাচ্চাদের নিয়ে এই বুলিং বা মেন্টাল ট্রমা সংক্রান্ত বা রিজেকশন সংক্রান্ত একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টের যা আল্টিমেট ফলাফল হবে সেগুলো আমরা আপনাদের সবাইয়ের সামনে আনবো ইন ডিউ কোর্স। এবং অ্যাক্টিভিজমের এই ব্রডার অ্যাপ্রোচে বুলিং, রিজেকশন, মেন্টাল টর্চারের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়, কিভাবে জুঝতে হয়, এই স্পেসিফিক অ্যাপ্রোচটাও অ্যাক্টিভিজমের ব্রডার অ্যাপ্রোচের সাথে আমরা মিলিয়ে দেব এবং আমরা নিজেরাও নিজেদের জীবনে এগুলোকে ইনভাইভ করার চেষ্টা করব। আজকের জন্যে আমরা এই অবধি পডকাস্টটা রাখছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার। আবার পরদিন দেখা হবে।